এবার উড়িষ্যাতে পাওয়া গেল নতুন সোনার খনির খোঁজ। ঠিকই শুনছেন, কথাটা কিছুটা অবিশ্বাস্য হলেও কালকে উড়িষ্যার পার্লামেন্টে উড়িষ্যার এক মন্ত্রী একথা ঘোষণা করে দিয়েছেন। এবং উড়িষ্যার নির্দিষ্ট কিছু জেলা, সেখানে নাকি মাইনিং এর মাধ্যমে এবার এই সোনা তোলার কাজ খুব তাড়াতাড়ি শুরু করা হবে। স্বাভাবিকভাবে এই খবর যখন 20 তারিখ আমাদের সামনে আসে, তখন আন্তর্জাতিক স্তরের একাধিক নিউজ পোর্টাল, জার্নাল সকলে হামলে ঝাঁপিয়ে পড়ে। ভারতবর্ষে এই প্রথম যে সোনার খনির খোঁজ পাওয়া গেল তা কিন্তু নয়, কিন্তু উল্লেখযোগ্যভাবে এই উড়িষ্যার মিনিস্টার যে কথা আমাদের সামনে এসছেন তা যদি সত্যি হয়, তাহলে সর্ববৃহৎ সোনার খনিটা কিন্তু উড়িষ্যাতেই হবে, এ কিন্তু বোঝাই যাচ্ছে। এই মুহূর্তে সব থেকে বেশি সোনা কিন্তু পাওয়া যায় বিহারে। যদিও বিহারে মাটির তলায় যে সোনা আছে তা কিন্তু মাইনিং করার কাজ এখনো শুরু হয়নি, কিন্তু ভারতবর্ষের সমস্ত সব থেকে বেশি যে সোনার যোগান তা কিন্তু দেয় কর্ণাটক। এবং এই লিস্ট যদি দেখেন তাহলে দেখবেন সবার প্রথমে বিহার থাকলেও দ্বিতীয়তে আছে রাজস্থান এবং তৃতীয়তে কর্ণাটক, যারা ভারতবর্ষের গোল্ড রিজার্ভের একমাত্র সাপ্লায়ার হিসাবে বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম করেছে। উড়িষ্যার এই মন্ত্রী কি জানিয়েছে? উড়িষ্যার এই মন্ত্রী জানিয়েছে এই যে পার্টিকুলারলি বিভিন্ন জেলা আছে, যেমন ধরো সুন্দরগড়, আন্দুল, কোরাপুর, এই সকল জায়গার মাটির তলার সোনার খোঁজ পেয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এবং খুব তাড়াতাড়ি এই মাইনিং এর কাজ শুরু করা হবে। এবং যদি ঠিকঠাকভাবে এই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করা যায়, তাহলে ভারতবর্ষের সর্ববৃহৎ সোনার খনি পেতে চলেছে উড়িষ্যা। এবং বর্তমানে ভারতবর্ষের যে গোল্ড রিজার্ভের পরিমাণ তা নাকি এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। ভারতের ইকোনমিক্যালি একটা বেনিফিটেড হবে, এবং আন্তর্জাতিক স্তরে গোল্ড রিজার্ভের যে তালিকায় ভারতবর্ষ কিন্তু এক লাফে অনেকটা উপরে উঠে যাবে। এই মুহূর্তে গোল্ড রিজার্ভের একটা তথ্য আপনাদের দিই। এই মুহূর্তে ভারতবর্ষে পাওয়া যায় 518 মিলিয়ন টন সোনা, কিন্তু এই 518 মিলিয়ন টনের সোনার মধ্যে সবটাই রিজার্ভ করার মতো সোনা নয়, এর কোয়ালিটি এতটা উৎকৃষ্ট মানের নয়। তাই 518 এই মিলিয়ন টনের মধ্যে মাত্র 23.72 মিলিয়ন টন কিন্তু রিজার্ভ করা গেছে। কিন্তু এই উড়িষ্যার এই খনিতে যে সোনার উপাদান পাওয়া গেছে, মনে করা হচ্ছে তা যদি মাইনিং করে উদ্ধার করা যায়, তাহলে কিন্তু এই 23 টনের সোনার অঙ্কটা দ্বিগুণ অবধি হতে পারে, যা আন্তর্জাতিক ক্ষেত্রে এক নজিরও হতে পারে। এই মুহূর্তে ভারতবর্ষে সোনার চাহিদা মানে অনেকটাই বেশি। ভারতবর্ষ প্রধানত দুটো দেশ থেকে এই মুহূর্তে সোনা আমদানি করে। এক নম্বর দেশ সিঙ্গাপুর, এবং পরবর্তীকালে ইউনাইটেড আরব আমিরশাহী। এই দুটো দেশ থেকে ভারতবর্ষ 3772 মিলিয়ন সোনা কিন্তু এই মুহূর্তে ইম্পোর্ট করে। অর্থাৎ হিউজ টাকার সোনা কিন্তু ভারতবর্ষ বাইরের দেশ থেকে কিনে আনে, এবং এই পরিমাণ সোনা ভারতীয়দের মধ্যে ডিস্ট্রিবিউট করার পর ভারতের রিজার্ভে যে সোনার পরিমাণ আছে তা কিন্তু অত্যন্ত নগণ্য। অর্থাৎ উড়িষ্যার এই খনি যদি সরকারিভাবে ভারতবর্ষ ব্যবহার করার সুবিধা অর্জন করে, তাহলে কিন্তু ভারতবর্ষের এই সোনার ঘাটতি ফুলে ফেপে, মানে এই ঘাটতি তো পূরণ হবেই, ফলে এই ওভারঅল ফুলে ফেপে এক অন্য মাত্রায় যেতে পারে এই পুরো বিষয়টা। পৃথিবীর স্ট্যাটিস্টিক কি বলছে? দেখুন, পৃথিবীর স্ট্যাটিস্টিক বলছে চায়না এই মুহূর্তে সব থেকে বেশি সোনা কিন্তু মাটির তলা থেকে উত্তোলন করে। অর্থাৎ চায়না এই মাইনিং ইন্ডাস্ট্রিকে এক অন্য লেভেলে কিন্তু নিয়ে গেছে। এবার উড়িষ্যায় যদি এই ধরনের সোনার উৎপত্তি সত্যি করা সম্ভব হয়, তাহলে দুটো জিনিসে ভারতবর্ষ কিন্তু বেনিফিটেড হতে পারে। ইম্পোর্ট অনেক কমে যেতে পারে, এবং ভারতের যে বৈদেশিক মুদ্রা এবং গোল্ড রিজার্ভ তার পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। এমনকি উড়িষ্যা সংলগ্ন এই যে জেলাগুলো এই সোনার খোঁজ মিলেছে, এর ফলে ওই নির্দিষ্ট জায়গায় জব ক্রিয়েশনও কিন্তু হতে পারে। এই পার্টিকুলার জব ক্রিয়েশনের কথাই চায়না কিন্তু ভেবে ফেলেছে অনেক আগে। যার যেটা ভালো আপনাকে দেখুন তার কিন্তু প্রশংসা করতেই হবে। চায়না কিন্তু দিনের পর দিন মাইনিং ইন্ডাস্ট্রিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে, এবং দিনের পর দিন মাটির তলায় কি আছে এই খনন কাজ তারা রেগুলার পদ্ধতিতে কিন্তু করে। এই জন্যই চায়না কিন্তু সোনা উত্তোলন এবং খনিজ দ্রব্যে এক ঐতিহাসিক নজির কিন্তু তৈরি করেছে শেষ 10 থেকে 15 বছর। ভারতের সাথে চীনের পার্থক্যটা কোথায়? দেখুন, ভারত কিন্তু চীনের মতো এখনো মাইনিং টেকনোলজিকে এক্সপ্লোর করতে পারেনি। ভারতবর্ষ একাধিক ক্ষেত্রে বিভিন্ন ডেভেলপমেন্ট করেছে,
বিভিন্ন জায়গায় চীনকে হয়তো মানে যদি তুল্যমূল্য বিচার করেন ছাপিয়েও যেতে পারে। কিন্তু মাইনিং টেকনোলজিতে ভারতবর্ষ এবং ভারত সরকার এখনো সে অর্থে কোনো ইনভেস্টমেন্ট করতে পারেনি, কারণ ভারতবর্ষের যে ইকোনমিক্যাল স্ট্রাকচার তা এখনো কিন্তু এই মাইনিং টেকনোলজিকে প্রশ্রয় দেয়নি। চায়না কিন্তু এখানেই ভারতবর্ষের থেকে ব্যতিক্রম। কালকে ডক্টর জয়শঙ্কর মানে ভারতবর্ষের বিদেশমন্ত্রী ইউরোপের দেশগুলোকে উদ্দেশ্য করে কিছু কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন এতদিন ধরে ভারতের বিপক্ষে লড়াই করার জন্য ইউরোপের দেশগুলো চীনকে তৈরি করেছে, চীনকে টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়েছে, ইকোনমিক্যাল একাধিক সুযোগ সুবিধা দিয়েছে। তাদের এতদিন ধরে লক্ষ্য ছিল ভারতকে যেন দাবিয়ে রাখা হয়, অর্থাৎ ভারতের বিকল্প হিসাবে তারা চীনকে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত করার লড়াই কিন্তু এতদিন ধরে করেছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষ চীনের যে সম্পদ, চীনের যে কার্যকারিতা তা কিন্তু পাল্টা দেওয়ার মতো একটা জায়গায় যাচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশগুলোর বিপক্ষে ভারত কিন্তু একা লড়ার একটা দৃষ্টিভঙ্গি দেখাতে শুরু করেছে। এর জন্য দেখবেন ইউরোপের একাধিক দেশগুলো ভারতবর্ষের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে কিন্তু যাচ্ছে। প্রায় 27টা দেশ অলরেডি ভারতবর্ষের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চায়। আর যখনই এই ধরনের কথা আমাদের সামনে এসছে তখনই ভারতবর্ষে এই ধরনের সোনার খনির খোঁজ নিঃসন্দেহে ভারতের ফরেস্ট রিজার্ভ শুধু নয়, গোল্ড রিজার্ভ শুধু নয়, ভারতের ইকোনমিক্যাল স্ট্রাকচারটাকেও আগামী 5 থেকে 10 বছরের মধ্যে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। তবে আবার আমি বললাম এখানে মাইনিং টেকনোলজিকে এক্সপ্লোর করতে হবে ভারতকে। ভারত এমনিতেই ভারতের যেরকম ভাবে ট্যাক্স পরিকাঠামো, সেইখানে ভারতবর্ষ এই মুহূর্তে ডিফেন্স এবং ডিআরডিতে যে পরিমাণ টাকা ইনভেস্ট করে তাও কিন্তু চীনের থেকে অনেকটা কম। ফলে সব মিলিয়ে যদি ভারতবর্ষকে অন্যতম প্রভাবশালী এবং প্রগতিশীল করতে হয় তাহলে সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র, যুদ্ধের বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং এর পাশাপাশি মাইনিং টেকনোলজিকেও কিন্তু অনেক বেশি গুরুত্ব দিতে হবে ভারত সরকারকে। না হলে আপনি প্রভাব এবং প্রগতি অন্তত ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে হয়তো লড়াই করে পারবেন, কিন্তু চীনের সঙ্গে যদি লড়াই করতে হয় তাহলে জয়শঙ্করের ডিপ্লোমেসি যেমন প্রয়োজন, গ্রাউন্ড রিয়েলিটিতে এই পার্টিকুলারলি মাইনিং টেকনোলজিতে ইনভেস্টমেন্টও কিন্তু প্রয়োজন। কারণ বিদেশি মুদ্রা তখনই বাড়বে যখন আমার দেশের নিজস্ব সম্পদকে আমি ব্যবহার করতে পারবো। আর এই সম্পদকে ব্যবহার করার একমাত্র রাস্তা হলো উত্তোলন। আর এই উত্তোলন করার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে বিনিয়োগ, যা ভারত সরকার বর্তমানে করতে শুরু করেছে এবং ভবিষ্যতে এই বিনিয়োগের রেজাল্টও কিন্তু আমরা পাবো। এবং উড়িষ্যাতেও কিন্তু এই রেজাল্ট পাওয়া গেল, যা কালকে সর্বসমক্ষে আসার পর আন্তর্জাতিক মহলও কিন্তু কিছুটা চমকে গেছে। আপনারা কিভাবে দেখছেন এই খবর কমেন্টে জানাবেন এবং আপনাদের কি মনে হয় ভারত সরকারের এই মুহূর্তে ঠিক কোন কোন সেক্টরে সব থেকে বেশি ইনভেস্ট করা উচিত? দেখুন, ভারত সরকার স্টার্ট আপে গুরুত্ব দিয়েছে, এটা নিঃসন্দেহে ভালো জিনিস। স্টার্ট আপে ভর্তুকি দিচ্ছে, মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট করছে, সবকিছু ভালো। কিন্তু আপনার কি মনে হয় ভারতবর্ষের আরো অনেক রিসার্চ ওরিয়েন্টেড কাজে অনেক বেশি ইনভেস্টমেন্ট করা প্রয়োজন এবং এতে সাধারণ মানুষকেও নির্দিষ্ট পরিমাণ কিছু দায়িত্ব নিতে হবে বলে একাধিক মানুষ মনে করেন। ফলে সামগ্রিকভাবে আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।